আমাদের আজকের টপিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা আমি 3টা পার্টে হচ্ছে ক্লাসটা নিব। আচ্ছা, হেমোলাইটিক অ্যানিমিয়া ডেফিনেশন। অ্যানিমিয়া রিজাল্টস ফ্রম premature destruction of red blood cell is called hemolytic anemia. ঠিক আছে, অ্যানিমিয়া রিজাল্টস ফ্রম premature destruction of red blood cell is called hemolytic anemia। মানে কি, সাধারণত আমরা জানি যে একটা আরবিসি, এটার ভিতরে থাকে কি, এটা হিমোগ্লোবিন থাকে, আরবিসি হিমোগ্লোবিন। একটা আরবিসির অ্যাভারেজ লাইফ স্প্যান কত? 120 ডেজ, 120 ডেজ। অর্থাৎ সাধারণত একটা আরবিসি 120 দিন পর্যন্ত বাঁচে, তারপর সে এমনি এমনি হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আচ্ছা, কিন্তু যদি একটা আরবিসির লাইফ স্প্যান শর্ট এন্ড হয়, অর্থাৎ কমে যায়, 120 দিনের আগেই যদি আরবিসিটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তখন আমরা এই হিমোলাইসিসের কারণে যে অ্যানিমিয়াটা পাবো সেটাকে বলে হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে দুই প্রকার, ব্রডলি দুই প্রকার। একটা হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট, হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট, হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। আচ্ছা, তো ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট মানে কি, অর্থাৎ যে হিমোলাইটিক অ্যানিমিয়াটা হচ্ছে আরবিসি রেড ব্লাড সেলের নিজের সমস্যার কারণে হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যায়, হেমোলাইসিস হয়ে যায়, 120 দিনের আগেই আরবিসি হচ্ছে নষ্ট হয়ে যায় আরবিসি এর নিজের সমস্যার কারণে, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট, এখানে আরবিসি এর নিজের সমস্যার কারণে আরবিসি 120 দিনের আগেই হচ্ছে রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, সো যেহেতু এটা হচ্ছে আরবিসি এর নিজের সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে, তাই এটা হচ্ছে ইন্ট্রিনজিক মেকানিজম, ইন্ট্রিনজিক মেকানিজম। আচ্ছা, আরেকটা কি বললাম, হিমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। এখানে হচ্ছে আরবিসিতে কোনো ডিফেক্ট নাই, নো ডিফেক্ট ইন আরবিসি। তাহলে ডিফেক্টটা কোথায়? ডিফেক্টটা হচ্ছে আউটসাইড অর সারাউন্ডিং দ্য আরবিসি, আউটসাইড অর সারাউন্ডিং দ্য আরবিসি। অর্থাৎ এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট মানে হচ্ছে আরবিসি ভালো, আরবিসিতে কোনো ডিফেক্ট নাই, কিন্তু আউটসাইড অর সারাউন্ডিং দ্য আরবিসি, এইখানে ডিফেক্ট থাকার কারণে, এখানে সমস্যা থাকার কারণে আলটিমেটলি আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ আরবিসি তার নিজের সমস্যার জন্য ডিস্ট্রাকশন হচ্ছে না, অন্য জায়গার সমস্যার কারণে আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে 120 দিনের অনেক আগে। তখন যে অ্যানিমিয়াটা হয় সেটাকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। বুঝা গেছে? তাইলে এটা হচ্ছে এক্সট্রিনজিক মেকানিজম। ঠিক আছে, এখন হিমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট এর মধ্যে কি কি আছে? হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট মানে কি, আরবিসি এর নিজের সমস্যা, নিজেরই ডিফেক্ট, এই জন্য আরবিসি হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে 120 দিনের আগে। এখন আরবিসিতে কি সমস্যা থাকতে পারে? একটা আরবিসিতে সমস্যা থাকতে পারে হচ্ছে ডিফেক্ট ইন আরবিসি মেমব্রেন, আরবিসির রেড ব্লাড সেলের মেমব্রেনে যদি ডিফেক্ট থাকে, ঠিক আছে, ডিফেক্ট ইন আরবিসি মেমব্রেন। তো আরবিসি মেমব্রেনে যদি ডিফেক্ট থাকে, এটার মধ্যে আছে হচ্ছে স্ফেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস। ঠিক আছে, তো এগুলো মানে কি, সাধারণত আরবিসি কি থাকে? সাধারণত আরবিসি থাকে বাইকনকেভ, তাই না?
বা কনকেভ থাকে। তো আরবিসি এর শেপটা চেঞ্জ হয়ে যায়, যদি স্ফেরোসাইট হয়ে যেতে পারে, স্ফেরোসাইট স্ফেরোসাইট হয়ে যেতে পারে, বা ইলিপসো এলিপ্টোসাইট হয়ে যেতে পারে আরবিসিটা। স্ফেরোসাইট শেপের হইতে পারে বা এলিপ্টোসাইট চাঁদের মতো হয়ে যেতে পারে, এটাকে বলে স্ফেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস। আরেকটা হচ্ছে ডিফেক্ট ইন হিমোগ্লোবিন। আরবিসি এর মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের ডিফেক্ট হইতে পারে, সেখানে সমস্যা হইতে পারে। সেটা আবার দুই রকম, কোয়ান্টিটেটিভ ডিফেক্ট আর হচ্ছে কি কোয়ালিটেটিভ ডিফেক্ট। কোয়ান্টিটিতে ডিফেক্ট, ঠিক আছে, পরিমাণের ডিফেক্ট। আরটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ডিফেক্ট। কোয়ান্টিটেটিভ ডিফেক্টের উদাহরণ হচ্ছে ওই যেটা আমি পড়াবো, যেটা মেইন দরকার তোমাদের, থ্যালাসেমিয়া। এটা নিয়ে হচ্ছে কি আমি পার্ট 2-তে ক্লাস নেব, থ্যালাসেমিয়া নিয়ে। তারপরে হচ্ছে কি কোয়ালিটেটিভ ডিফেক্ট। কোয়ালিটেটিভ ডিফেক্ট হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস। হিমোগ্লোবিনোপ্যাথিস। কোয়ালিটেটিভ ডিফেক্টের মধ্যে আছে হিমোগ্লোবিনোপ্যাথিস। আর হিমোগ্লোবিনোপ্যাথিসের কিছু উদাহরণ যদি তোমাদেরকে বলে, উদাহরণ ওই যে সিকেল সেল অ্যানিমিয়া, যেটা আর কি, হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে হচ্ছে পড়াবো আমি, পার্ট 3 আরেকটা ভিডিও বানাবো, সেখানে পড়াবো, ঠিক আছে। এই হচ্ছে কথা। তারপর আসো ডেফিসিয়েন্সি অফ এনজাইমস। হ্যাঁ, তো আরবিসি প্রোডাকশনের জন্য কিছু এনজাইম যে লাগে, তো এনজাইমে যদি সমস্যা হয়, যেমন কি এনজাইম হতে পারে? ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনাস। তোমরা এই বানানগুলো একটু সুন্দর করে বলবা, উচ্চারণ করবা। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনাস। আরটা কি? এটা যদি ডেফিসিয়েন্সি থাকে, অথবা পাইরোভেট কাইনেজ ডেফিসিয়েন্সি থাকে, এইসব কারণে হচ্ছে আমার এই, তাহলে এই যে কারণগুলা বললাম, ডিফেক্ট ইন আরবিসি মেমব্রেনে ডিফেক্ট থাকতে পারে, ডিফেক্ট ইন হিমোগ্লোবিনের ডিফেক্ট থাকতে পারে, এনজাইমসের ডিফেক্ট থাকতে পারে, ঠিক আছে। এখন এই সবগুলা হচ্ছে আমার, এই তিনটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট। এই তিনটাই হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট। তাহলে ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্টের মধ্যে আসলে ব্রড স্পেকট্রামে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট, এর মধ্যে এই তিনটা। আরেকটা আছে অ্যাকোয়ার্ড, ঠিক আছে। অ্যাকোয়ার্ডের মধ্যে কি আছে? পিএনএইচ, প্যারোক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। প্যারোক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, এটা কি জিনিস? এখানে কি হয়? এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে ক্রনিক হিমোলাইসিস হয়। কিভাবে ক্রনিক হিমোলাইসিস হয় একটু বলতেছি আমি। এখানে হচ্ছে ক্রনিক হিমোলাইসিস। আচ্ছা, কিভাবে হয়? আচ্ছা শোনো, এই যে রোগটা, এটা হচ্ছে এটার ক্লিনিক্যাল ফিচার কি, মানে এটা কি হয় এই রোগে, হ্যাঁ, সিমটম কি? সিমটম হচ্ছে রোগী বলবে যে হচ্ছে, রোগী যখন ঘুম থেকে উঠে গিয়ে যখন হচ্ছে বাথরুমে যাবে, প্রস্রাব যখন করবে, তখন দেখা যাবে যে প্রস্রাব লাল হচ্ছে। অর্থাৎ ঘুম থেকে উঠে পেশেন্ট যখন প্রস্রাব করতে যায়, তখন সেই প্রস্রাব হচ্ছে লাল হয়ে যায়, রেড, মানে লাল প্রস্রাবকে আমরা কি বলি? হাই কালার ইউরিন। হাই কালার ইউরিন হয়ে যায়, ঠিক আছে। ঘুম থেকে উঠে যখন পেশেন্ট প্রস্রাব করতে যায়, দেখা যায় যে পেশেন্টের হচ্ছে ইউরিনের কালার হচ্ছে হাই কালার ইউরিন, লাল হয়ে যায়। ওই যে হিমোগ্লোবিন ভেঙে ভেঙে হচ্ছে লাইসিস হয়ে হচ্ছে আরবিসি লাইসিস হয়ে যে হচ্ছে ব্লাডের ইউরিনে পাওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া। আচ্ছা, তো এছাড়া আর রোগীর কি উপসর্গ থাকবে? যেহেতু প্রস্রাবের সাথে হচ্ছে রক্ত যাচ্ছে, রোগী হচ্ছে এক সময় অ্যানিমিয়ার যে উপসর্গগুলা, ঠিক আছে, এগুলো দেখা দিবে। যেহেতু হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে,
পেশেন্টের হচ্ছে অ্যানিমিয়ার উপসর্গগুলো দেখা দিবে। অ্যানিমিয়ার উপসর্গ কী কী আছে? পেশেন্ট বলবে শরীর দুর্বল লাগে, ফেটিক লাগে, তাই না, টায়ার্ড লাগবে পেশেন্টের। হ্যাঁ, এইসব উপসর্গগুলো হচ্ছে দেখা দিবে। অ্যানিমিয়ার যেসব উপসর্গগুলো আমি পড়াইছি তোমাদের, অ্যানিমিয়া কী কী, অ্যানিমিয়াতে কী কী হচ্ছে উপসর্গ পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এই মেকানিজমটা কি, এখানে আসলে কী হয়, পিএনএইচ এর মেকানিজমটা কি? এটা ন্যাস্টনো, না জানলেও তেমন সমস্যা নেই, তবে একটু বলে রাখি, ঠিক আছে? আচ্ছা, আমাদের বডিতে কি আছে? আমাদের বডিতে আছে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম আছে আমাদের বডিতে, ঠিক আছে? তো এই যে আমাদের বডিতে যে কমপ্লিমেন্ট সিস্টেমগুলো থাকে, সিস্টেমটা থাকে, সেই কমপ্লিমেন্ট সিস্টেমটা রেগুলেটেড হয় কি দিয়ে? কি দিয়ে রেগুলেটেড হয়? এটা রেগুলেটেড হয় হচ্ছে, কমপ্লিমেন্ট সিস্টেম ইজ রেগুলেটেড বাই কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিন। এটা দিয়ে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা রেগুলেটেড হয়, ঠিক আছে? কিন্তু যখনই কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, ইফ ডেফিসিয়েন্সি অফ কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিন, তখন কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট কীভাবে হবে? এটাকে কে অ্যাক্টিভেট করবে? তখন কি হয়? তখন এই কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয় হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে। অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেট হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের বডিতে কমপ্লিমেন্ট সিস্টেম আছে, আর কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয় হচ্ছে, রেগুলেটেড হয় হচ্ছে কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিন দ্বারা। কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিনে যদি ডিফিসিয়েন্সি হয়, তখন এই কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয় হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আর তখন কী হয়? অল্টারনেটিভ পাথওয়ে যদি অ্যাক্টিভেট হয়, তখন কী হবে? মানে কমপ্লিমেন্ট সিস্টেমটা মেনটেন হয় অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে। আর অল্টারনেটিভ পাথওয়ে যখন অ্যাক্টিভেট হয়, তখন কি হয়? তখন হচ্ছে প্রোডাকশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স প্রোডাকশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা কী করবে? সেটাই হচ্ছে তোমার যে আরবিসিকে এফেক্ট করে এটাকে হচ্ছে ভেঙে দিয়ে হিমোলাইসিস করে। বুঝছো? আচ্ছা, তাহলে সহজ কথাই হচ্ছে, আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম এটা হচ্ছে রেগুলেটেড হয়, অ্যাক্টিভেট হয় কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিন দ্বারা। যদি কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিনের ডেফিসিয়েন্সি থাকে, তখন আমাদের অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে? আর অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেট হলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স প্রোডাকশন হয়। আর মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হচ্ছে কী করে? আরবিসিকে অ্যাটাক করে, আরবিসি হচ্ছে ডিস্ট্রাকশন করে, হিমোলাইসিস করে, পরে আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। রোগীর কমপ্লেন কী থাকবে? ঘুম থেকে ওঠার পর হচ্ছে তার প্রস্রাব হচ্ছে লাল হয়ে যাচ্ছে, হাই কালার ইউরিন হচ্ছে, ঠিক আছে? এর সাথে অ্যানিমিয়ার যে সিমটমগুলো দেখা দিবে, পেশেন্ট ফেটিক থাকবে, প্যালপিটেশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্টগুলো আমরা পড়ে ফেললাম। এর মধ্যে কনজেনিটাল আছে আর হচ্ছে অ্যাকোয়ার্ড আছে। এখন আসো এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট, হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। এর মধ্যে আছে দুইটা, এটা হচ্ছে ইমিউন মেকানিজম কজিং হেমোলাইটিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে নন ইমিউন মেকানিজম কজিং হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা কি বললাম? ইমিউন মেকানিজম কজিং হেমোলাইটিক অ্যানিমিয়া মানে কি? অর্থাৎ এখানে আরবিসি ডিস্ট্রাকশনটা হয় ইমিউন সিস্টেম ইনভলভমেন্টের কারণে। হ্যাঁ, ইমিউন সিস্টেম ইনভলভমেন্টের কারণে আরবিসি ডিস্ট্রাকশন হয়। এটা হচ্ছে ইমিউন মেকানিজম কজিং হেমোলাইটিক অ্যানিমিয়া। এর মধ্যে আছে কি? একটা আছে হচ্ছে এর মধ্যে আছে আবার হচ্ছে এইগুলা ইমিউন মেকানিজমের মধ্যে অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া অফ নিউবর্ন, ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন বা মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, ড্রাগ ইনডিউসড। আচ্ছা, প্রথমে আসো অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। এখানে কি হয়? এখানে হচ্ছে আসলে অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়।
অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়, অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়, অটোমেটিক্যালি অ্যান্টিবডি ফর্মেশন হয়। কার এগেনস্টে ফর্মেশন হয় অটো অ্যান্টিবডি? আরবিসির এগেনস্টে, মেমব্রেন প্রোটিন অফ আরবিসি এর এগেনস্টে অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়। অটো অ্যান্টিবডি ফর্মেশন হয় কার এগেনস্টে? মেমব্রেন প্রোটিন অফ আরবিসি। আরবিসির মেমব্রেন প্রোটিনের এগেনস্টে যদি আমার অটো অ্যান্টিবডি ফর্মেশন হয় তাহলে কি আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে, হেমোলাইসিস হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা বলি অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, হেমোলাইটিক অ্যানিমিয়া অফ নিউবর্ন, এটার উদাহরণ তোমরা একটা জানো, ওই যে RH ইনকম্প্যাটিবিলিটি একটা পড়ছো না, এটা RH ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে। আর এটা কি? ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন বা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ এ পজিটিভের রোগীকে তোমরা হচ্ছে দিয়ে দিলা বি পজিটিভ ব্লাড, ঠিক আছে, এরকম আর কি। তো এক গ্রুপের রোগীকে আরেক গ্রুপের ব্লাড দিয়ে দিলাম, তখন হচ্ছে এই কাহিনী হইতে পারে ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন যদি ভুল হয়, মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন। আর কি আছে? ড্রাগ ইনডিউসড। আচ্ছা, তারপরে আসো নন ইমিউন মেকানিজম কজিং হেমোলাইটিক অ্যানিমিয়া। এর মধ্যে কি আছে? মানে এখানে ইমিউন সিস্টেম ইনভলভমেন্ট নাই, এর মধ্যে আছে কি? কার্ডিয়াক হেমোলাইটিক অ্যানিমিয়া। এটার উদাহরণ হচ্ছে যেমন ওই যে পড়বো এগুলো পরে, মাইট্রাল স্টেনোসিস, মনে না রাখলেও হবে, মাইট্রাল স্টেনোসিস, ঠিক আছে। আরেকটা কি? আচ্ছা, মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া এটা কি জিনিস? শরীরের যে মাইক্রো ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোতে যদি কোনো প্যাথোলজি হয় তখন আমরা সেটাকে বলি মাইক্রো অ্যানজিওপ্যাথি। বুঝতে পারছো? যে স্মল যে ব্লাড ভেসেলগুলো আছে, স্মল ব্লাড ভেসেল যেগুলো আছে সেখানে যদি কোনো প্যাথোলজি হয় সেটাকে আমরা বলি মাইক্রো অ্যানজিওপ্যাথি। আচ্ছা, মাইক্রো অ্যানজিওপ্যাথি হলে কি হবে? এই ব্লাড ভেসেলটা হচ্ছে ন্যারো হয়ে যাবে, ন্যারো ব্লাড ভেসেল ন্যারো হয়ে যাবে, ন্যারো হয়ে চিকন হয়ে যাবে, ব্লাড ভেসেলটা চিকন হয়ে যাবে, ন্যারো। আচ্ছা, যদি চিকন হয়ে যায় তখন কি হবে? এই চিকন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন আরবিসি যাবে, চিকন ব্লাড ভেসেলের মধ্যে যখন আরবিসি যাবে, আরবিসি যখন এই চিকন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ফ্লো যাবে তখন কি হবে? তখন আরবিসি ট্রমাটাইজ, মানে আরবিসি হচ্ছে ট্রমা, আঘাতপ্রাপ্ত হয়ে আরবিসি হচ্ছে ভেঙে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে। সেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। বুঝা গেছে? আচ্ছা, এছাড়াও হিমোলাইটিক অ্যানিমিয়া হইতে পারে বার্নে, তারপর ম্যালেরিয়া রোগীদের হইতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়া। মোটামুটি এই পর্যন্ত। আমি নেক্সট টপিক্সটা হচ্ছে পড়াবো হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে থ্যালাসেমিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়া পার্ট 2-তে হচ্ছে আমি আপলোড দিতেছি, একটু পরেই আপলোড দিতেছি। আসলে বিয়ের ভিডিওতে মনে করো যে গ্যালারি, এসডি কার্ড সব কিছু হচ্ছে ফিল আপ হয়ে আছে, জন্য ডিলিট করে করে হচ্ছে আপলোড দেওয়া লাগতেছে, বুঝছো?